আমার ইন্ডিয়া বয়কটি ভাবির পোলার এখন কোথায়? আমি তো তাদের হারিকেন দিয়ে হেজাক বাতি দিয়ে খুঁজে বেড়াইতেছি। আচ্ছা, এখন কেন আমার ভাবির পোলারা ইন্ডিয়া বয়কট মিছিল করে না? এখন কেন আমার ভাবির পোলাদের যে খালাতো ভাই, জেঠাতো ভাই, মামাতো ভাই, যেগুলো আমেরিকায় বসে থাকে সারাদিন ঘেউ ঘেউ করে ভারত বয়কট, ইন্ডিয়া বয়কট, সেই ভাবির পোলারাও তো এখন কথা বলে না। আমেরিকা থেকে উবার চালক আছে, এক উবার ড্রাইভার, তারপর ফ্রান্সে আর এক আছে ইউটিউবার। এই দুই ইউটিউবার এতদিন বাংলাদেশ চালাইছে। তো এই দুই ইউটিউবার এখন কোথায়? তারা তো এখন বলে না যে ইন্ডিয়া বয়কট। এখন সেই ভেপিনুর কোথায়? ভেপিনুর এখন গালফোলাম তারে কোথায়? এখন যে সমস্ত আমার ভাবির পোলা রাশেদ ফাশেদ খাশেদ কী যেন নাম আমার ভাবির পোলারা, ইন্ডিয়া বয়কট, তারা এখন কোথায়? এই যে এখন শুনতেছি যে দিন নাই রাত নাই 5,000 টন, 7,000 টন, 8,000 টন ডিজেল আসতেছে। তো আমার ভাবির পোলারা এখন কোথায়? আপনারা যদি তাদের খুঁজে পান আমার জানাবেন। নাকি তারা শ্বশুর বাড়ি চলে গেছে, বাপের বাড়ি বাদ দিয়ে আমার ভাবিরা চাইরা তারা শাশুড়ির কাছে চলে গেছে, যে মায়ের আদরের ভালো লাগে না, এবার একটু শাশুড়ির আদরের জন্য দৌড়াইতেছে। ইন্ডিয়া বয়কট আন্দোলন কত করলো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের রোহিঙ্গা উপদেষ্টা ছিল, তারপরে যেন কী উপদেষ্টা হয়েছে, এখন হয়ে গেছে পররাষ্ট্র মন্ত্রী। সেই রোহিঙ্গা মিনিস্টার ব্লেজার খলিল নাকি রজার খলিল, সে বলেছে যে বাংলাদেশে নাকি ভিসা না দেওয়ার কারণে মেডিকেলের মানবিক সমস্যা সৃষ্টি হয়েছে। তো এটা আগে মনে ছিল না? ভারতের সাথে যে সম্পর্ক বন্ধ করে দিলে বা ভারত আমাদের সাথে সম্পর্ক বন্ধ করলে মানবিক বিপর্যয় ঘটবে, এটা তো আমি আগেই বলেছি। তখন তো আমাদেরকে ভারতের দালাল, শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, নরেন্দ্র মোদীর দালাল, বিজেপির দালাল, RSSের দালাল, বাংলাদেশের বিজেপি শাখার প্রধান বানানো হয়েছিল আমারে। তো এখন তো ভাবির পোলাদের যে আব্বা রজার খলিল তো বলতেছে মানবিক বিপর্যয়। আমরা তো এটাই বলেছি। তো ভিসা না দিলে যদি মানবিক বিপর্যয় ঘটে, তাহলে ওই যে বলেছিলাম চাল ডাল নুন তেল যদি না দেয়, পেঁয়াজ যদি না দেয়, কচুর মুখে যদি না দেয়, এমনকি গাঁদা ফুলও যদি না দেয়, তাহলে দেশে কী হবে বলেন আপনারাই? এই কথাটি তো আমি বলেছি যে ভারতকে ছাড়া আপনি এক কদম চলতে পারবেন না, এক কদম উঠতেও পারবেন না, চলতে পারবেন না, এমনি বসতেও পারবেন না। আপনি ওষুধ ছাড়া চলতে পারবেন না, ভারতের কাঁচামাল ছাড়া চলতে পারবেন না, ভারতের শিল্পের কাঁচামাল ছাড়া আপনি চলতে পারবেন না। বাংলাদেশের গার্মেন্টস বিদেশে রপ্তানি করতে আপনি দিল্লির এয়ারপোর্ট ছাড়া চলতে পারবেন না। এগুলো তো আমরা বলি, তো আমরা বললেই দোষ হয়ে যায়। এখন ভিসার জন্য হাহাকার কেন? ভারত শুধু বলেছে যে এইবার নাকি বিজনেস ভিসাও দেবে, মেডিকেল ভিসাও দেবে। তো এই যে ভারত বিরোধী আমার ভারত বয়কটি, আমার ভাবির পোলারা এবং ভাবিরা ভাইয়েরা এখন চেলায় ভারত যাবে। এখন কি হবে? এই যে এত তেল আসে, এগুলো হিন্দু তেল না। বাংলাদেশে ভারতে গেলে নাকি হিন্দু গন্ধ করে। তো এই ডিজেলগুলো যখন আসবে, এটা হিন্দু গন্ধ করবে না? হ্যাঁ। সবচেয়ে আরেকটা মজার তথ্য দেয় আপনাদের, সবচেয়ে আজব ঘটনা শোনাই। মৌলানা গাবগাছির নামটা আপনারা শুনেছেন, যাকে আপনারা আব্বাসি বলেছিলেন। গাবগাছি অবশ্য আমি বলি না, গাবগাছি বলে যে পেদানি নাকি ফেদানি 36 ইঞ্চি একটা শিশু বক্তা আছে 35 বছরের, সে বলতো গাবগাছি। সেই গাবগাছি বলছে বাংলাদেশের সাথে নাকি সম্পর্ক করতে হবে রাশিয়া আর চায়নার। তো এতদিন না স্লোগান দিলেন যে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই যে দেখেন আপনি, এটা কিন্তু আপনারা বলেন যে সুফিবাদীরা নর্মাল হয় না, এরা হয় না, নর্মাল না, এরা অ্যাবনর্মাল হয়। সরমনের পীর আর সুফিবাদের এই পীর গাবগাছি কিন্তু একই কথা বলেছে। কি বলেছে? বলছে যে চায়নার সাথে রাশিয়ার সাথে সম্পর্ক করতে হবে, ভারতের সাথে সম্পর্ক করা যাবে না। আর চামড়া নাই পীরের যেটা আছে, রেজাউল নাকি ভেজাউল করিম নাকি ভেজাইনা করিম, কি মনে নেই নাম, সেই পীর বলেছিল কি যে ভারত ছাড়া যাহাকে ইচ্ছা তাকে বন্দর দিয়ে দেখ। এই দেশের মৌলবীরা কিন্তু সবাই জাতে মাতার তালে ঠিক। আরেকটা বিষয় বলি যেটা এখন খুবই গুরুত্বপূর্ণ, মানে কথায় কথায় বলে থাকে। একদিকে মৌলবীরা হঠাৎ করে দেখবেন আপনাকে বলবে যে বাংলাদেশে যে আমরা যে ভারতের সাথে মাল টাকা দেয়নি না, তাহলে ভাই টাকা দে, তুমি ভারতের কাছে যাও কেন? ভারত ছাড়া আর কোনো দেশ নাই, সেখানে যাও। তো ভারতে জ্বালাবো কেন? তোমার পীড়িতের কত দেশ আছে, কত খালাতো ভাই তালাতো ভাই, নাইলে খেতে বিয়ে গাই, কত ভাই আছে, বন্ধু আছে, তাদের কাছে যাও। চাচা আছে, মামা আছে, খালু আছে, ভারতের কাছে যাবা কে? মায়ের পেটের বোনের সাথে, মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া লাগলেই যারা কিনা বাড়ির ভিতরেও ওয়াল দেয়, বাড়ির গ্রামের মধ্যে বেড়া দেয়, বাইরের দিক তাকায় না, মুখের দিক তাকায় না, চিকি অসুস্থ হলে দেখতে যায় না, সেই লোকটাও বলে যে আমরা কি ভারত থেকে টাকা দেখিনি না? ওরে ভালোবাসারি, টাকা দে, তুমিও টাকা মাগনা তো তোমার কে বলছে? তুমি অন্য দেশ থেকে আনো, তুমি ভিগারিস্তান পাকিস্তান থেকে নিয়ে আসো, বাংলাদেশ তো জাকাতিস্তান বানাতে চাইছো, তোমরা এখান থেকে নিয়ে আসো, তুমি ভারতে যেতে হবে কেন? আর সবচেয়ে ইন্টারেস্টিং বাত হচ্ছে এই যে গাবগাছির, সেটা হলো যে রাশিয়ার সাথে সম্পর্ক করতে বলছে কে? গাবগাছি বলে মৌলবীরা। কোন মৌলবী? যে মৌলবীরা একদিন রাশিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে, রাশিয়াকে কাফের রাষ্ট্র বলেছে, রাশিয়াকে কমিউনিস্ট রাষ্ট্র বলেছে, এমনকি রাশিয়া ভাঙার জন্যে এই মৌলবাদীরা আমেরিকার হয়ে কাজ করেছে, এই মৌলবাদীরা সোভিয়েত ইউনিয়ন ভাঙার জন্য সৌদি আরবের সাথে কাজ করেছে। তো এখন সেই রাশিয়া ভালো হয়ে গেল। মানে আজব ব্যাপার। মানে দিন শেষে এই দেশের মানুষেরা তীব্র ভারত বিরোধী। এদের ভারত বিরোধিতা দুইটার কারণে বারবার বলে আসছি। প্রথমত হচ্ছে এরা মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে নিয়েছিল, বাংলাদেশের পক্ষে ছিল, সহযোগিতা করেছে, এই জন্য তারা ভারতের বিরুদ্ধে। দ্বিতীয়, ভারত হচ্ছে
তারা মনে করে এটা হিন্দুর দেশ, তার জন্য তার ভারত বিরোধিতা করে। এই দুইটা কারণ ছাড়া ভারত বিরোধিতার কোনো কারণ নাই। আর তথাকথিত কিছু লোক আছে যারা ধার্মিক দল নয়, চিঙ্কুবাম বলে পরিচিত, তারাও ভারত বিরোধিতা করে ওই আওয়ামী লীগ বিরোধিতা করার স্বার্থে তারা ভারত বিরোধিতা করবেই। এমন না যে কেউ কেউ আবার বলতে পারেন যে নরেন্দ্র মোদী আসছে দেখে নো, এরা ভারত বিরোধিতা অলওয়েজ করতেই থাকবে, কারণ এদের চিঙ্কুবামের 3 কাম, আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এদের বদনাম করায়। চিঙ্কুবামের 3টা কাম থাকে, এর বাইরে তারা কোনো কাজ করতে পারে না। এটা করবে এরা মৌলবীরা যেমন 5 বার আজান দেয়, আর চিঙ্কুবামরা দিনের মধ্যে 15 বার আওয়ামী লীগের গালি দেওয়ার আজান দেয়। নাহলে এদের ভালো লাগে না, এদের বাথরুম হয় না, পেশাব হয় না, ঘুম হয় না, এদের কোনো কিছুই হবে না, পারবে না, এরা গালাগালি না করে থাকতে পারবে না। তাহলে এই যে ভারত বিরোধিতা, গাব গাছিকে তো বলতে শুনি না, একবার বলুক যে ভারতের সাথে কিসের সম্পর্ক, তোমার তেল আইনো না, এই ভারতের সাথে কিসের চাউল আইনো না, ভিয়েতনাম থেকে চাল আনবো, বার্মা থেকে আনবে, চায়না থেকে আনবে, আনুক থাইল্যান্ড থেকে আনুক, চাউল লাগে না, প্রয়োজন দুবাই থেকে চাউল, দুবাই গিয়ে প্রয়োজনে মরুভূমিতে খেত বানাই, বাংলাদেশ থেকে যাবে, প্রয়োজন ইরানে গিয়ে, বাংলাদেশে তো এখন কমিউনিস্ট পার্টি অনেক, প্রয়োজন ইরান গিয়ে তারা ধানাবাদ করবে, বালুকে তারা ওইখানে বাংলাদেশ থেকে জাহাজে করে মাটি নিয়ে যাবে, মাটি নিয়ে ওইখানে বালুর উপরে রেখে ওখানে ধানাবাদ করবে, গমাবাদ করবে, সেগুলো নিয়ে আসবে, পুত পবিত্র হয়ে যাবে। তা না রেখে কেন ভারতে যায়? কারণ এই দেশের মানুষ বলে যে হিন্দুদের দোকানে যাও না, কেন? কারণ মুসলমানের দোকান থেকে খাও, কারণ মুসলমানের উপকার করতে হবে, হিন্দু দোকানে কেন যাবো? ওরা কাফের, ওরা মুসলিম, তাই না? তো তাহলে ওই ভারত তো এটা মুসলিম রাষ্ট্র, এখান থেকে যাবা কেন? মুসলমান রাষ্ট্রে যাও, আরও 56টা মুসলমান রাষ্ট্র আছে, তুরস্কে যাক, তুরস্কে গিয়ে তারা তুরস্কের সমুদ্রের পাড়ে, সমুদ্রের উপকূলে গিয়ে তারা ওইখানে ভাসমান ধান, গম, ভুট্টা, তারপরে মুরগি, আন্ডা, এগুলো চাষাবাদ করুক, সমস্যা কী? করে ওগুলো বাংলাদেশে আবার নিয়ে আসুক, এটাই তো ভালো হয়। কেন ভারতে যাবে ভাই? মানে এরা কত বড় বেহায়া, বেলাস, এদের আপনি যতবারই লজ্জা দেবেন এদের লজ্জা হবে না, এদের লজ্জাও নেই। এরা কথায় কথায় বলে ভারত ছাড়া কি চলবে না, ভারত ছাড়া চলবে না, ভারত ছাড়া চলবে না, আমরা যেটা বলছি সেটাই সঠিক। আবার দেখলাম আজকে ব্লেজার খলিল নাকি কে যেন বিএনপির কোন মেজর হাফিজ নাকি বলছে মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছিল ইত্যাদি ইত্যাদি, মানে তেল মারতেছে ভারতের। এই কথাটা আমরা বললে হয়ে যেতাম ভারতের দালাল, কিন্তু তারা ওইটা বললেই ওটা তারা আলালে ঘরে দুলাল হয়ে যায়। মানে আমরা যে কথাটা বলবো সেটা বললেই হয়ে যাবো আমরা দালাল, আর তারা সেটা বললে কি হবে এখন আপনারা বুঝে নেন। সবচেয়ে মজার বিষয় যে প্রতিদিনই ভারত থেকে সব সুবিধা নিচ্ছে এবং ভারতকে সুবিধা দিচ্ছে, তারপরেও বলা হয় আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল। আচ্ছা, আওয়ামী লীগ যদি ভারতের দালাল হয় তাহলে কিভাবে বিএনপি এখন ক্ষমতায় আসলো? আওয়ামী লীগকে তো তারা ক্ষমতা রেখে দিত। এই কথাটা বলতে গেলে বলবে তখন দেখবেন যে ডাইনে যাবে, বাইরে যাবে। আবার ইদানিং দেখতেছি যে আবার দেখবেন যে কিছুদিন যদি দেরি হয়, ধরেন এই 5 বছর ক্ষমতায় থাকলো, তাইলে আবার বাংলাদেশের আওয়ামী লীগের ভিতরে যারা কমিউনিস্ট পার্টি আছে এরাই দেখবেন সারাদিন ভারতের বিরুদ্ধে বলা শুরু করবে। আমি 1 বছর আগেই বলেছি যে যদি কোনো কারণে এই মানে আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে এই যে চিঙ্কুবাম এবং যারা এই যে আমার ভাবির পোলারা যারা জুলাই সন্ত্রাসী, তারা বলবে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্যই 24-এর 5ই আগস্টের সন্ত্রাসী আন্দোলন ভারত ঘটিয়েছিল বলবে। আর যদি কোনো কারণে দেরি হয়ে যায় আওয়ামী লীগের ক্ষমতা আসতে, তাহলে আওয়ামী লীগের যারা কমিউনিস্ট পার্টি আছে মধ্যযুক্ত, তারা বলবে যে ভারত এটা ঘটিয়েছিল। মানে দুই দিক দিয়েই ভারতকে সবাই দুষবে। মানে ভারত বিরোধিতা এই দেশের একটা রোগ। আপনি দেখবেন শিখ মৌলবীরা না শুধু, অনেক কোটটাই পরা, ক্লিন শেপ করা লোক, এরাও দেখবেন সারাদিন ভারত বিরোধিতা করে। কারণ কি? আপনি কি মনে করেছেন সাম্রাজ্যবাদের কারণে ভারত বিরোধিতা করে? আপনি কি মনে করেছেন শুধু সীমান্তের কারণে ভারত বিরোধিতা করে? তো সীমান্তে এখন যে রোহিঙ্গারা যে এসে বসে মারামারি করে, তারপর আরাকান আর্মিরা এসে ঘুরেই ব্যাপারে তো আমরা কথা বলতে দেখি না তাদের, একবার আপনি শুনবেন না তাদের বিরুদ্ধে কথা বলতে। তো ভারত বিরোধিতা আসলে এই দেশের মানসিক রোগ। আর বারবার যেটা আমি বলি, ভারতেরও দুর্ভাগ্য এবং একই সাথে সৌভাগ্য যে কিছু বেখমা রাষ্ট্র পেয়েছে যে যারা কিছুই করতে পারবে না, কিন্তু সারাদিন ভারতের সাথে ভারতকে চুলকাবে, এই জন্য ভারত হয়তো মাঝে মাঝে হাসে। আর তাদের দুর্ভাগ্য এই জন্য যে ভারতের প্রতিবেশী যত রাষ্ট্র সবাই সুবিধা নিবে, সবাই কোনো কোনো সুবিধা নিবে, কিন্তু ভারতকে তারা গালি দিবে। আর আমাদের বাংলাদেশের ভাগ্য ভালো, কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী প্রতিবেশী পেয়েছি। যদি এই প্রতিবেশীটা নিরীহ না হইতো, ভদ্র না হইতো, তাহলে বাংলাদেশ অস্তিত্বই থাকতো না। এটা আমি বারবার বলি। জানি না ভবিষ্যতে ভারত কী করবে বা বাংলাদেশ কী করবে। তো এইভাবে যদি এই দেশটা চলতে থাকে তাহলে দেখবেন এক সময় এই দেশ। শেখ ফরিদের বিশ্লেষণ। একটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে ভারত বিরোধিতা করতে করতে তারা এক সময় বাংলাদেশে হিন্দু শূন্য করবে, আপনি নিশ্চিত থাকেন। এই বাংলাদেশ যেদিন হিন্দু শূন্য হয়ে যাবে, স্পষ্ট করে বলে দেয়, বাংলাদেশ যেদিন হিন্দু শূন্য হয়ে যাবে, বাংলাদেশের কপালে আরও শনি ঠিক মতো ভর করবে। ঠিক যেমন মৌমাছি, যদি আপনি দেখেন মৌমাছির কোনো গুরুত্ব নেই, আমাদের সাধারণভাবে আমরা মনে করতে পারি, কিন্তু মৌমাছির অনেক গুরুত্ব। মৌমাছি যদি না থাকে তাহলে ওইখানে আবাদ কম হবে, মৌমাছি না থাকলে সেখানে সমস্যার সৃষ্টি হবে। তেমনি এই বাংলাদেশে যেদিন দেখবেন হিন্দু শূন্য হয়ে যাবে, বাংলাদেশের নানাবিধ সমস্যার সৃষ্টি হবে। একটা উদাহরণ দিলাম মৌমাছির সাথে, যেমন মৌমাছি না থাকলে পরাগায়নে ঘাটতি হবে, পরাগায়নে কমতি হবে। এটা যারা বি কিপার, যারা মৌ চাষি এবং কৃষিবিদ, তারা সকলেই জানেন। ঠিক তেমনি যারা মনে করতেছেন যে হিন্দুদের তাড়িয়ে দেওয়ার পরে তারা খুব আরামে থাকবে, পাকিস্তানকে আরামে আছে, আফগানিস্তানকে আরামে আছে, এই যে মধ্যপ্রাচ্য থেকে সকল সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, খ্রিস্টানদের দেওয়া হচ্ছে ধীরে ধীরে, ইহুদিদের তো আগেই তাড়িয়ে দেওয়া হয়েছে, এখন খ্রিস্টানদের তাড়িয়ে দেওয়া হয়েছে, তা থেকে মধ্যপ্রাচ্য আস্তে আস্তে আরামে থাকতে পারতেছে। অনেকেই ভেবেছিল মধ্যপ্রাচ্যে অনেক টাকা পয়সা আছে, আরামে থাকা যাবে। টাকা পয়সা থাকলেও আরামে থাকা যায় না। তার প্রমাণ এই 2026-এ আমরা দেখলাম, যখন এখানে দুবাইয়ের মতো নিরাপদ রাষ্ট্র এখন অনিরাপদ হয়ে গেছে, সৌদি আরবের মতো রাষ্ট্র এখন অনিরাপদ হয়ে গেছে। এটা মনে রাখেন, বাংলাদেশে যেদিন সংখ্যালঘু শূন্য হয়ে যাবে,
এবং ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এই বাংলাদেশ অস্তিত্ব থাকবে না, এই দেশের মানুষ না খায় থাকবে, যেটা আমি আগে বলেছি যে ভারত ছাড়া আমরা এক কদম লড়তে পারবো না। এই আপনি সৌদি আরবের সাথে যদি আপনি পাঙ্গা নেন কষ্টে থাকবেন, কিন্তু দেশ টিকে থাকবে, আপনিও টিকে থাকবেন। আপনি যদি আমেরিকার সাথেও যদি পাঙ্গা নেন তাও টিকে থাকবেন, কিন্তু চায়নার সাথে নিলেও আপনি পাঙ্গা টিকে কোনো রকম টিকে থাকবেন। কিন্তু ভারতের সাথে যদি আপনি পাঙ্গা নেন আপনাকে না খেয়ে থাকতে হবে, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কোনো রাষ্ট্র আপনাকে রক্ষা করতে আসবে না। আপনারা দেখেছেন পাকিস্তান আফগানিস্তান যখন যুদ্ধ লেগেছে কোনো মধ্যপ্রাচ্যের রাষ্ট্র কিন্তু আসে নাই। ঠিক বাংলাদেশও যেদিন আক্রান্ত হবে সেদিনও কোনো রাষ্ট্র আসবে না। ধন্যবাদ।